নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকে আমার নিবেদন হুমায়ুন আহমেদের মিসেড আলী অমনিবাস থেকে কহেন কবি কালিদাস। আজ প্রথম পর্ব। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে কহেন কবি কালিদাস, প্রথম পর্ব। সন্ধ্যা হয় হয় করছে, এখনো হয়নি। আকাশ মেঘলা, ঘরের ভেতর অন্ধকার। সন্ধ্যা লগ্নে ঘর অন্ধকার থাকা অলক্ষণ। মিসির আলি লক্ষণ অলক্ষণ বিচার করে চলেন না। চেয়ার ছেড়ে উঠতে তার আলস্য লাগছে বলে ঘরে বাতি জ্বালানো হয়নি। তিনি খানিকটা অস্বস্তির মধ্যেও আছেন। তার সামনে যে তরুণী বসে আছে, অস্বস্তি তাকে নিয়েই। আপাতমস্তক বোরখায় ঢাকা। এতক্ষণ সে বোরখার ভেতর থেকে কথা বলছিল। কিছুক্ষণ আগে মুখের সামনের পর্দা তুলে দিয়েছে। মিসির আলি ধাক্কার মতো খেয়েছেন। এমন রূপবতী মেয়ে তিনি খুব বেশি দেখেছেন বলে মনে করতে পারছেন না। লম্বাটে মুখ, খাড়া নাক, লিপস্টিকের বিজ্ঞাপন হতে পারে এরকম পাতলা ঠোঁট, বড় বড় চোখ, চোখের পল্লব দীর্ঘ। তবে এই দীর্ঘ পল্লব নকলও হতে পারে। এখনকার মেয়েরা নকল পল্লব চোখে পড়ে। বরফি কাটা চিবুক, চিবুকে লাল তিল দেখা যাচ্ছে। এই তিলও মনে হয় নকল। আমার নাম সায়রা, সায়রা বানু। মিসির আলি মনে মনে কয়েকবার বললেন, সায়রা, সায়রা। তার ভ্রু সামান্য কুঁচকে গেল। কেন তিনি মনে মনে মেয়েটির নাম নিলেন তা বুঝতে পারলেন না। তিনি কি মেয়েটির নাম মনে রাখার চেষ্টা করছেন? এই কাজটি তিনি কেন করলেন? মেয়েটির অস্বাভাবিক রূপ দেখে? একটা কুরুপা মেয়ে যদি তার নাম বলতো, তিনি কি মনে মনে তার নাম জপতেন? সায়রা, তুমি কি রোজা রেখেছ? জি, কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হবে। আমার এখানে ইফতারের ব্যবস্থা নেই। পানি তো আছে, এক গ্লাস পানি নিশ্চয়ই দিতে পারবেন। বলতে বলতে মেয়েটি হাসল। রূপবতী মেয়েদের হাসি বেশিরভাগ সময়ই সুন্দর হয় না। দেখা যায় তাদের দাঁত খারাপ, কিংবা হাসির সময় দাঁতের মাড়ি বের হয়ে আসে। দাঁত মাড়ি ঠিক থাকলে হাসির শব্দ হয় কুৎসিত, হায়না টাইপ। প্রকৃতি কাউকে সব কিছু দেয় না, কিন্তু সায়রা নামের মেয়েটিকে দিয়েছে। মেয়েটির হাসি সুন্দর। হাসি শেষ হওয়ার পরও মেয়েটির চোখ সেই হাসি ধরে রেখেছে। এরকম ঘটনা সচরাচর হয় না। মিসির আলি বিব্রত বোধ করলেন। মেয়েটি সারাদিন রোজা রেখেছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। মেয়েটি রোজা ভাঙবে। ঘরে পানি ছাড়া কিছুই নেই। আমি কি আপনাকে চাচা ডাকতে পারি? পারো। চাচা, আমার ইফতার নিয়ে আপনি চিন্তিত হবেন না। আমার ইফতারের ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে হবে? আমি অনেকবার লক্ষ্য করেছি, রোজার সময় আমি যখন বাইরে থাকি তখন কেউ না কেউ আমার জন্য ইফতার নিয়ে আসে। চিনি না, জানি না এমন কেউ। মিসির আলি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন, সায়রা, তুমি নিতান্তই যুক্তিহীন কথা বলছ। সায়রা হাসি মুখে বলল, আমি বিশ্বাসের কথা বলছি, যুক্তির কথা বলিনি। আমি বরং কিছু ইফতার কিনে নিয়ে আসি। না, আপনি যেভাবে বসে আছেন বসে থাকুন। আপনার ঘরে কি জায়নামাজ আছে? আমি রোজা ভেঙেই নামাজ পড়ি। জায়নামাজ নেই। মিসির আলি মেয়েটির দিকে তাকিয়ে আছেন। মেয়েটি সামান্য দুলছে। যে চেয়ারে সে বসে আছে সেটা কাঠের একটা চেয়ার, রকিং চেয়ার না। মেয়েটির দুলনি দেখে মনে হচ্ছে সে রকিং চেয়ারে দোল খাচ্ছে। কিশোরী মেয়েদের চেয়ারে বসে দুলুনি মানানসই, এই মেয়েটির জন্য মানানসই না। সায়রা, জি? তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা এখনো বলনি। বলবো, রোজা ভাঙার পর বলবো। আমি যদি সিগারেট ধরাই তোমার সমস্যা হবে? জি না। মিসির আলি সিগারেট ধরতে ধরতে বললেন, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার নিয়ম। তুমি যদি তুন্দ্রা অঞ্চলে যাও তখন রোজা রাখবে কিভাবে? সেখানে তো 6 মাস দিন 6 মাস রাত। সায়রা বলল, চাচা, আমি তো তুন্দ্রা অঞ্চলে যাইনি। যখন যাব তখন দেখা যাবে।
আপনার কি চা খেতে ইচ্ছা করছে? আপনাকে এক কাপ চা বানিয়ে দিই? যারা প্রচুর সিগারেট খায় তারা সিগারেটের সঙ্গে চা খেতে পছন্দ করে, এই জন্য বললাম। আপনি চা খেতে চাইলে আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসতে পারি। মেয়েটি মিশির আলীর অনুমতির জন্য অপেক্ষা করল না, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার রান্নাঘর কোন দিকে? মিসির আলী অতি দ্রুত কিছু সিদ্ধান্তে পৌঁছালেন। সিদ্ধান্তে পৌঁছাতে যে বিষয়টা তাকে সাহায্য করল তা হচ্ছে, মেয়েটি রান্নাঘরে গেল খালি পায়ে। স্যান্ডেল চেয়ারের পাশে পড়ে থাকল। তার অর্থ নিজ বাড়িতে মেয়েটি খালি পায়ে হাঁটাহাঁটি করে। এই বাড়িতে সে পুরনো অভ্যাসবশত খালি পায়ে রান্নাঘরে গেছে। যে বাড়িতে এই মেয়ে খালি পায়ে হাঁটে সেই বাড়ির মেঝে হতে হবে ঝকঝকে ধুলিশূন্য, মার্বেলের মেঝে কিংবা পুরো বাড়িতে ওয়াল টু ওয়াল কার্পেট। মেয়েটি চেয়ারে বসে দোল খাওয়ার ভঙ্গি করছিল, অর্থাৎ মেয়েটির বাড়িতে একটি রকিং চেয়ার আছে। সে অনেকখানি সময় এই চেয়ারে বসে কাটায়, সেই অভ্যাস রয়ে গেছে। মেয়েটি নাকে নাকফুল আছে, হীরার নাকফুল। হীরের সাইজ ভালো। সচরাচর মেয়েরা নাকে যেসব হীরের নাকফুল পরে সেই হীরে চোখে দেখা যায় না, ম্যাগনিফাইং গ্লাসে দেখতে হয়। মেয়েটি যখন উঠে রান্নাঘরে গেল তখন তার গা থেকে হালকা সেন্টের গন্ধ এসেছে। অতি দামি পারফিউম মাঝে মাঝে গন্ধ ছড়ায়, সব সময় ছড়ায় না। মেয়েটি অতি দামি কোনো পারফিউম মেখেছে। মেয়েটি আপনার রান্নাঘর কোথায় বলেই রান্নাঘরের দিকে হাঁটা দিয়েছে। রান্নাঘরে যাবার অনুমতি চায়নি। এর অর্থ এই মেয়ে অনুমতি নিয়ে কোনো কিছুই করার অভ্যস্ত নয়। যে বাড়িতে সায়রা বাস করে সেই বাড়ির কর্ত্রী সে নিজে। মিসির আলী চোখ বন্ধ করলেন। অনেকগুলো ছোট ছোট সিদ্ধান্ত থেকে একটা বড় সিদ্ধান্তে আসতে হবে, সেটা কোনো জটিল কাজ না। সায়রা নামের মেয়েটি অতি ধনবান গোত্রের একজন। সে গাড়ি ছাড়া আসবে না, সে অবশ্যই গাড়ি নিয়ে এসেছে। গাড়ি কাছেই কোথাও অপেক্ষা করছে। মেয়েটির ইফতার গাড়িতেই আছে। ইফতারের সময় হলেই গাড়ির ড্রাইভার ইফতার নিয়ে আসবে। এই ব্যাপারে মেয়েটি নিশ্চিত বলেই ইফতারের ব্যাপারে মাথা ঘামায়নি। চাচা, আপনার চা। মিসির আলী চায়ের কাপ হাতে নিলেন। সায়রা বলল, আমি আগামীকাল লোক পাঠাবো, সে এসে রান্নাঘর পরিষ্কার করে দেবে। আমি আমার জীবনে এমন নোংরা রান্নাঘর দেখিনি। সায়রা আগের জায়গায় বসল, হাত ঘড়িতে সময় দেখল। মিসির আলী বললেন, ইফতারের সময় হলেই তোমার ড্রাইভার ইফতার দিয়ে যাবে। আমার এই অনুমান কি ঠিক আছে? সায়রা বলল, ঠিক আছে। মিসির আলী বললেন, তুমি তোমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা রকিং চেয়ারে বসে দোল খাও। আমার এই অনুমান কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনাকে আমি যত বুদ্ধিমান ভেবেছিলাম আপনার বুদ্ধি তার চেয়ে বেশি। আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আমি আপনাকে দয়া করতে বলছি না, আমি আল্লাহ পাকের দয়া ছাড়া কারোর দয়া নিই না। আপনার কাজের জন্য আমি যথাযোগ্য পারিশ্রমিক দেব। তুমি আল্লাহ পাকের দয়া ছাড়া কারোর দয়া নাও না? জি না। আল্লাহ পাক তো সরাসরি দয়া করেন না, তিনি কারোর না কারোর মাধ্যমে দয়া করেন। তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও, তার সেবা তোমাকে নিতে হয়। আপনি তর্ক খুব ভালো পারেন, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আমার মূল কথা হচ্ছে আপনাকে যোগ্য পারিশ্রমিক দেওয়া হবে। যোগ্য পারিশ্রমিকটা কি? উত্তরায় 2400 স্কোয়ার ফিটের আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট। আমি অ্যাপার্টমেন্টটা আপনাকে দিয়ে দেবো। মিসির আলী মেয়েটির দিকে তাকিয়ে আছেন, মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে। সে চোখ নামিয়ে নিচ্ছে না। চোখে চোখ রাখার খেলা মেয়েরা খুব ভালো পারে। সায়রা বানুর ড্রাইভার ইফতার নিয়ে এসেছে। সে সঙ্গে করে জায়নামাজও এনেছে। টেবিলে সে 2টা চায়ের কাপ এবং ফ্লাস্ক রাখল। ফ্লাস্কে নিশ্চয়ই চা আছে, গোছানো ব্যবস্থা। আজান হয়েছে। মিসির আলী আগ্রহ নিয়ে মেয়েটির রোজা ভাঙা দৃশ্য দেখলেন। এক গ্লাস পানি খেয়ে সে রোজা ভাঙতেই জায়নামাজ নিয়ে বসল। অপরিচিত জায়গায় কেউ নামাজ পড়তে চাইলে প্রথমেই পশ্চিম কোণ দিকে জেনে নেয়। সায়রা তা করেনি। তারপরও পশ্চিমমুখী করে জায়নামাজ পেতেছে। এর অর্থ সে আজ প্রথম এখানে আসেনি, আগেও এসেছে, খোঁজ খবর নিয়েছে।
মেয়েটির আচার আচরণে কোনো জড়তা নেই, অস্পষ্টতা নেই। সে নিজে কি করছে তা জানে, নিজের ওপর তার বিশ্বাস প্রবল। এই বিশ্বাস সে অর্জন করেছে তা মনে হচ্ছে না, বিশ্বাসটা সে মনে হয় জন্মসূত্রেই নিয়ে এসেছে। সায়রার হাতে চায়ের কাপ, সে আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মিসির আলি সিগারেট ধরিয়েছেন। সায়রা বলল, চাচা, আপনি কি আমার প্রস্তাবে রাজি? মিসির আলি বললেন, কোন প্রস্তাব? সমস্যার সমাধান করব বিনিময়ে বাড়ি? মিসির আলি বললেন, তুমি আমার বিষয়ে ভালো খোঁজখবর নিয়েই এসেছ, কাজেই তোমার জানা উচিত সমস্যার সমাধান আমার পেশা না। তাছাড়া সমস্যার সমাধান আমি সেইভাবে করতেও পারি না। জগতের বড় বড় রহস্যের বেশিরভাগ থাকে অমীমাংসিত। প্রকৃতি রহস্য পছন্দ করে, রহস্যের মীমাংসা তেমন পছন্দ করে না। সায়রা শান্ত গলায় বলল, প্রকৃতি রহস্যের মীমাংসা পছন্দ করুক বা না করুক, আপনি মীমাংসা পছন্দ করেন। আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, আপনি আমাকে সাহায্য করবেন। কেন সাহায্য করব? আপনি আপনার নিজের আনন্দের জন্য করবেন। সমস্যা সমাধান করে আপনি আনন্দ পান। সমস্যা যত বড়, আপনার আনন্দ হয় তত বেশি। এখন আপনার কিছুই করার নেই, আপনি সময় কাটান শুয়ে বসে, বই পড়ে এবং সস্তা সিগারেট টেনে। মানুষের জীবন যতটা একঘেয়ে হওয়া উচিত, আপনার জীবন ততটাই একঘেয়ে। আপনি কিছুক্ষণের জন্য হলেও এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবেন। এর মূল্যও কি কম? বলুন, কম? না, কম না। আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। সস্তার এই ভাড়া বাড়িতে বাস করেন, একটা মাত্র কামরা, ঘরে নিশ্চয়ই এসি নেই, গরমে কষ্ট পান। শীতের সময় বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হয়। এখন যদি আপনার চমৎকার একটা ফ্ল্যাট থাকে, যে ফ্ল্যাটে এসি আছে, বাথরুমে গিজার আছে, তাহলে ভালো হয় না? আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত, আমার কাছে সেটাই ভালো। ঠিক আছে, বাদ দিলাম। আপনার যদি আমার মতো একটা মেয়ে থাকতো, সেই মেয়ে যদি কাঁদতে কাঁদতে আপনাকে সমস্যার কথা বলতো, আপনি কি করতেন? তুমি কিন্তু কাঁদছো না। আপনি বললে আমি কাঁদতে পারি, আমি অতি দ্রুত চোখে পানি আনতে পারি। কেটে দেখাবো? বলো তোমার সমস্যা। সায়রা বলল, থ্যাংক ইউ স্যার, বলেই সে রুমাল দিয়ে চোখ মুছল। এর মধ্যেই সে চোখে পানি নিয়ে এসেছে। মিসির আলি মেয়েটির কর্মকাণ্ডে বিস্মিত হলেন। সায়রা বলল, পুরোটা আমি লিখে এনেছি, আপনার কাছে খাতাটা রেখে যাচ্ছি। খাতায় আমার টেলিফোন নম্বর দেওয়া আছে। যখন পড়া শেষ হবে আমাকে টেলিফোন করবেন, আমি চলে আসব। আবার যদি পড়তে পড়তে আপনার খটকা লাগে, তাহলেও নিজে এসে খটকা দূর করব। সায়রার ড্রাইভার এসেছে জিনিসপত্র নিয়ে যেতে। সায়রা বলল, কাপ দুটো থাকুক, এই বাড়িতে ভালো কাপ নেই, আবার যখন আসবো এই কাপে চা খাবো। মিসির আলি খাতাটা হাতে নিলেন। প্রায় 100 পৃষ্ঠা গুটি গুটি করে লেখা, পুরোটাই ইংরেজিতে। শিরোনাম, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইয়াং গার্ল। সায়রা লজ্জিত ভঙ্গিতে বলল, লেখার টাইটেল আমি একজনের কাছ থেকে নকল করেছি। নীরজ সিং চৌধুরীর একটা বই আছে, নাম অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, সেখান থেকে নেওয়া। মিসির আলি বললেন, তোমার পড়াশোনার সাবজেক্ট কি ইংরেজি? জি না, কেমিস্ট্রি। আমি স্কটল্যান্ডের এভারডিন ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করেছি। বুঝতে পারছি আপনি ছোটোখাটো ধাক্কার মতো খেয়েছেন। আপনি আমাকে অনেক অল্প বয়সী মেয়ে ভেবেছিলেন। আমার বয়স 30। এখন আপনাকে আর একটা ছোট্ট ধাক্কা দিতে চাই, দেব? দাও। আমি এখন একটা সিগারেট খাবো, আপনি যদি অনুমতি দেন। অনুমতি দিলাম। সায়রা তার হ্যান্ডব্যাগ খুলে সিগারেট বের করলো, লাইটার বের করলো, খুবই স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট ধরালো। মিসির আলি তেমন কোনো ধাক্কা খেলেন না। মেয়েটা ধূমপানে অভ্যস্ত না। এই কাজটা যে সে তাকে চমকে দেওয়ার জন্য করেছে তা বোঝা যাচ্ছে। সিগারেটের প্যাকেটটা নতুন, লাইটার ধরবার কায়দাও সে জানে না। সিগারেটের ধোঁয়া ফুসফুসে নিয়ে সে কাশছে, চোখের মনি লাল হয়ে গেছে।
আপনি কি আমার সিগারেট খাওয়া দেখে রাগ করছেন? না। বিরক্ত হচ্ছেন? না। প্লিজ রাগ করবেন না, বিরক্ত হবেন না। সিগারেটের প্যাকেট এবং লাইটার আমি আপনার জন্য এনেছি। হঠাৎ কেন জানি ইচ্ছা হলো আপনাকে আরেকটু চমকাই। চাচা, এখন আমি যাই? যাও। আপনি কিন্তু খাতাটা আজ রাতেই পড়তে শুরু করবেন। মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। যাই বলেও সায়রা দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। মিসির আলি বললেন, তুমি কি আরও কিছু বলবে? সায়রা বলল, আমি আপনাকে যেরকম ভেবেছিলাম আপনি সেরকম না। মিসির আলি বললেন, কীরকম ভেবেছিলে? অহংকারী, রাগী। আমি চিন্তাই করিনি আপনি এত সহজে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবেন। থ্যাংক ইউ। সায়রার লেখা অটোবায়োগ্রাফির সরল বঙ্গানুবাদ। বাবা আমার নাম রেখেছিলেন মিথেন। আমার নাম মিথেন। আমার ছোট বোনের নাম ইথেন। ছোটবেলায় কেউ আমার নাম জিজ্ঞেস করলে মজার ব্যাপার হতো। প্রশ্নকর্তা নাম শুনে অবাক হয়ে বলতো, এমন নাম তো শুনিনি, এর অর্থ কী? আমি বলতাম, মিথেন হলো হাইড্রোকার্বন, এর কেমিক্যাল ফর্মুলা CH4। আমার ছোট বোনের নাম ইথেন। ইথেনের কেমিক্যাল ফর্মুলা CH3CH3। প্রশ্নকর্তা আরও অবাক হয়ে বলতো, এমন অদ্ভুত নাম কে রেখেছে? আমি বলতাম, বাবা, তিনি কেমিস্ট্রির টিচার। আমার বাবার নাম হাবিবুর রহমান। ছোটোখাটো মানুষ। কুঁজো হয়ে হাঁটতেন যখন, তখন তাকে আরও ছোট দেখাতো। কলেজের ছাত্ররা তাকে ডাকত ট্যাবলেট স্যার। আমার ছোট বোন ইথেন ছিল ফাজিল স্বভাবের মেয়ে। সে একদিন বাবাকে ট্যাবলেট বাবা বলে ডেকে ফেলেছিল। বাবা অবাক হয়ে কিছুক্ষণ তার ছোট মেয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, এটা কি বললে গো মা? ইথেন বলল, আর কোনোদিন বলবো না বাবা। এই বলেই সে কাঁদতে শুরু করলো। বাবা তার মাথায় হাত বুলিয়ে কান্না বন্ধ করলেন। আমার ট্যাবলেট বাবা মানুষ হিসাবে ভালো ছিলেন। শুধু ভালো না, একটু বেশি রকম ভালো। তিনি আমাদের দুই বোনকে খুবই আদর করতেন। কিছু কিছু মানুষ আদর, স্নেহ, ভালোবাসা এইসব মহৎ গুণ নিয়ে জন্মায়, কিন্তু প্রকাশ করতে পারে না। বাবা ছিলেন সেই দলের। মার মৃত্যুর পর বাবা আর বিয়ে করেননি, কারণ তার ধারণা হয়েছিল সৎ মায়ের সংসারে আমরা দুই বোন কষ্ট পাব। ধর্মকর্মের প্রতি বাবার কোনো ঝোঁক আগে ছিল না। মার মৃত্যুর পর তিনি এই দিকে ঝুঁকে পড়েন। নামাজ, নফল রোজা, গভীর রাতে জিকির, এই সব চলতে থাকে। তিনি দাড়ি রাখলেন, চোখে সুরমা দেওয়া শুরু করলেন। কলেজের ছাত্ররা তার নতুন নামকরণ করল ট্যাবলেট হুজুর। অতিরিক্ত ধর্মকর্মই সম্ভবত বাবার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এলো। তিনি সূচিবায়ু রোগে পড়লেন। অজু করার পরপরই তার মনে হতো যে বদনায় তিনি অজু করেছেন সেই বদনা নাপাক, কাজেই বদনা ধুয়ে আবার নতুন করে অজু। সূচিবায়ু খুব খারাপ রোগ। এই রোগ কখনো স্থির থাকে না, বাড়তে থাকে। বাবার এই রোগ বাড়তে থাকলো। তার সঙ্গে যুক্ত হলো ইবলিশ শয়তান দেখা রোগ। তিনি মাঝে মধ্যেই আমাদের বাড়ির আনাচে কানাচে ইবলিশ শয়তানকে দেখতে শুরু করলেন। ইবলিশ শয়তান নাকি নিজ দায়িত্বে এই বাড়িতে এসে উঠেছে। তার একটাই কাজ, বাবাকে ধর্মের পথ থেকে সরিয়ে আনা। একদিনের কথা, বাবা মাগরিবের আজানের পর আমাদের দুই বোনকে ডেকে পাঠালেন। আমরা অবাকই হলাম, কারণ মাগরিব থেকে এশা পর্যন্ত বাবা কারোর সঙ্গে কথা বলতেন না, জায়নামাজে বসে তসবিহ টানতেন। আমরা বাবার সামনে বসলাম। তিনি জায়নামাজে বসে আছেন। আমরা বসেছি জায়নামাজ থেকে একটু দূরের পাটিতে। দরজা জানালা বন্ধ, ঘর অন্ধকার। বাবার সামনে আগরদানে আগরবাতি জ্বলছে। বাবা বললেন, মাগো, তোমাদের একটা বিশেষ কারণে রেখেছি। কারণটা মন দিয়ে শোনো। ইবলিশ স্বয়ং এই বাড়িতে আশ্রয় নিয়েছে। তার বিষয়ে সাবধান। আমি কয়েকবারই তার সাক্ষাৎ পেয়েছি। তোমরাও নিশ্চয়ই পাবে। যাতে তোমরা ভয় না পাও এই জন্য আগে ভাগে সাবধান করলাম। ইথেন বলল, বাবা, ইবলিশের দেখা যদি পাই তাহলে তাকে কি ডাকবো? ইবলিশ ভাই? বাবা হতভম্ব হয়ে ইথেনের দিকে তাকালেন। ইথেন সহজভাবে তাকিয়ে রইল। বাবা বললেন, মাগো, তুমি কোন ক্লাসে পড়ো?
ক্লাস 10-এ উঠেছি। যে মেয়ে ক্লাস 10-এ উঠেছে সে তো মাশাআল্লাহ অনেক বড় মেয়ে। তার কি উচিত সবসময় ঠাট্টা ফাজলামি ধরনের কথা বলা? উচিত না বাবা। বাবা বললেন, ইবলিশ শয়তান যে এই বাড়িতে আছে, আমার এই কথাটা তোমরা গুরুত্বের সঙ্গে নাও। এর ক্ষমতা অনেক বেশি, তাই জন্যই আল্লাহ পাক স্বয়ং তার বিষয়ে বারবার সাবধান করেছেন। মা ইথেন, তুমি কি জানো ইবলিশকে? জানি, সে শুরুতে আল্লাহর প্রিয় পাত্র ছিল, একজন বড় ফেরেশতা। তোমার জানায় সামান্য ভুল আছে। ইবলিশ ফেরেশতা না, সে জিন সম্প্রদায়ের। জিন সম্প্রদায় মানব সম্প্রদায়ের কাছাকাছি। এদের জন্ম মৃত্যু আছে, তবে ইবলিশের মৃত্যু হবে কিয়ামতের সময়, তার আগে না। ইথেন আবারও বেফাঁস কিছু বলতে যাচ্ছিল, আমি তাকে ইশারায় থামালাম। বাবা বললেন, আমাদের সাবধান থাকতে হবে, আমাদের খুবই সাবধান থাকতে হবে। শয়তান চলে মানুষের শিরায় শিরায়, তারা মানুষের সবচেয়ে দুর্বল অংশে আঘাত করে। আমাকে শয়তান কিছু করতে পারছে না, কাজেই সে তোমাদের মাধ্যমে আমার ক্ষতি করতে চেষ্টা করবে, কারণ আমি তোমাদের অত্যন্ত স্নেহ করি। স্নেহ ভালোবাসা মানুষের দুর্বল স্থান, কাজেই ইবলিশ আঘাত করবে স্নেহ ভালোবাসার দুর্বল স্থানে। বাবার কথা শেষ হওয়ার আগে ইথেন বলল, বাবা আমি উঠি, আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ? টিভিতে এক্স ফাইল নামে একটা শো হয়, আমি তার কোনোটাই মিস করি না, আজকেরটাও করব না। এক্স ফাইলে কি দেখায়? ভূত প্রেত সুপার ন্যাচারাল এইসব হাবিজাবি। হাবিজাবি দেখার দরকার কি? হাবিজাবি আমার ভালো লাগে বাবা, কি করব বলো, আমি মেয়েটাই মনে হয় হাবিজাবি। বাবা গম্ভীর গলায় বললেন, আচ্ছা যাও। ইথেন তৎক্ষণাৎ উঠে চলে গেল। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মা, তুমিও যাও। হাবিজাবির দিকে ইথেন খুবই ঝুঁকে পড়েছিল। সে সিগারেট খাওয়া ধরেছিল। রাতে ঘুমোতে যাওয়ার সময় সে তার ব্যাগ থেকে সিগারেট বার করে প্রথমেই আমার দিকে বাড়িয়ে দিয়ে বলতো, আপা খাবি, একটা টান দিয়ে দেখ না। এমনভাবে তাকাচ্ছিস কেন? ছেলেরা যে জিনিস খেতে পারে মেয়েরাও পারে। তোর ইচ্ছা হলে বাবাকে বলে দে, যা এখনই গিয়ে বল। আমি কোনো কিছু কেয়ার করি না। বাবা কি করবে আমার সাথে? আমাকে মারবে? মারলে মারুক। সে যে কোনো কিছুই কেয়ার করে না তার প্রমাণ কিছুদিনের মধ্যেই পাওয়া গেল। এক রাতে সে তার ব্যাগ থেকে কোকের ক্যানের মতো ক্যান বের করে বলল, আপা এক চুমুক খেয়ে দেখবি? আমি বললাম, কি? বিয়ার, সামান্য অ্যালকোহল আছে, সেটা না থাকার মতোই। তুই বিয়ার খাচ্ছিস? অসুবিধা কি, রোজ তো খাচ্ছি না, একদিন একটু চেখে দেখব। ইউরোপ আমেরিকায় আমার বয়সী মেয়েরা পানি খায় না, বিয়ার খায়। বিয়ার তোকে কে দিয়েছে? দিয়েছে একজন, নাম দিয়ে কি করবি? আমি অবাক হয়ে দেখলাম সে তার বিছানায় পা ঝুলিয়ে বসেছে, বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে, পা দোলাচ্ছে, তার মুখ হাসি হাসি। আমি মনে মনে ভাবলাম বাবার কথাই মনে হয় ঠিক, আমাদের দুই বোনের মধ্যে দিয়ে শয়তান কাজ করতে শুরু করেছে। আমার উচিত ছিল ইথেনের কর্মকাণ্ড বাবাকে জানানো, আমি তা জানালাম না। এখানেও হয়তো শয়তানের কোনো হাত আছে। এর মাস 6 পরের কথা, বর্ষাকাল, তুমুল বর্ষণ হচ্ছে। আমরা দুই বোন ছাদে বৃষ্টির পানিতে গোসল সেরে নিয়েছি। ইথেন আমাকে বলল, আপা আমার যদি কোনো মেয়ে হয় তার নাম কি হওয়া উচিত? কেমিস্ট্রি নাম? প্রোপেন নামটা তোর পছন্দ হয়? ছেলে হলেই বা কী নাম হবে? তুই যা তো, বাবার কাছ থেকে জেনে আয়। আমি বললাম, বিয়ে হোক, ছেলে মেয়ে হোক, তখন বাবার কাছ থেকে জানব। আমার এখনই জানা উচিত। এখনই জানা উচিত কেন? ইথেন বলল, এখনই জানা উচিত কারণ আমার পেটে বাচ্চা। আমি বললাম, ফাজলামি করিস না। ইথেন বলল, ফাজলামি করছি না, যা বাবাকে গিয়ে বল, এক্ষুনি বল। আমি বললাম, ইথেন সব কিছুর সীমা আছে। ইথেন বলল, সব কিছুর সীমা আছে তোকে কে বলল? মহাকাশের সীমা নেই, মানুষের ভালোবাসার সীমা নেই, ঘৃণার সীমা নেই, অহংকারের সীমা নেই। চুপ। আমি চুপ করব না। আপা আমি নাম চাই। বাবা যদি নাম না দেয় তাহলে আমি ইবলিশের কাছে নাম চাইব। সেটা কি ভালো হবে? ইবলিশ নিজের নামের সঙ্গে মিল রেখে নাম রাখবে কিবলিশ, সেটা ভালো হবে? লোকে হাসবে না?
বাবার ঘর অন্ধকার, দরজা জানলা বন্ধ, ঘরের বাতি নেভানো, তবে জায়নামাজের পাশে মোমবাতি জ্বলছে। ঘরে আগরবাতির গন্ধ, আগরবাতি দেখা যাচ্ছে না, তবে জ্বলছে নিশ্চয়ই। তিনি মোমবাতির দিকে পিছন ফিরে তসবি টানছিলেন। আমি তার সামনে বসতেই তিনি আমার দিকে ফিরলেন, পেছন থেকে মোমবাতি এনে দুজনের মাঝখানে রাখতে রাখতে বললেন, যে জটিল কথাটা বলতে এসেছিস বলে ফেল, কি বলবি সেটা মনে হয় আমি জানি। মোমবাতির আলোতে বলতে অসুবিধা হলে মোমবাতি নিভিয়ে দিই। আমি বললাম, বাতি নেভাতে হবে না। বাবা তসবি টানা বন্ধ করলেন না, আমার দিকে তাকালেনও না। তিনি তাকিয়ে রইলেন মোমবাতির দিকে। আমি কথা শেষ করলাম। তার চেহারায়, চোখ মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন হলো না। তিনি বিড়বিড় করে বললেন, মা দেখি আদরের শিশিটা এনে দাও তো। নিজের মেয়ের সম্পর্কে এমন ভয়াবহ কথা শোনার পর পৃথিবীর কোনো বাবা বলতে পারেন না, আতরের শিশিটা দেখি। গায়ে আতর মাখা তিনি সম্প্রতি শুরু করেছেন। এক সুফি মানুষ নাকি মেসকে আম্বার নামের এই শিশিটা দিয়েছেন। আতরের বৈশিষ্ট্য হল গন্ধ অতি কড়া, তবে কড়া গন্ধে মাথা ধরে না। আমি বললাম, বাবা সত্যি আতর এনে দেব? বাবা বললেন, ইবলিশ শয়তান সুগন্ধি সহ্য করতে পারে না, তার পছন্দ সালফার পোড়া দুর্গন্ধ, সবসময় গায়ে আতর মাখবি। আমি আতরদানি এনে বাবার সামনে রাখলাম। তিনি অনেক আয়োজন করে আতর দিলেন। প্রথমে তুলায় আতর মাখলেন, সেই তুলা হাতে ঘষলেন, নাকে ঘষলেন, শেষ পর্যায়ে কানের ভাঁজে রেখে দিলেন। আমি বললাম, তুমি কি ইথেনের বিষয়ে কিছু বলবে নাকি আমি চলে যাব? তুমি আরও চিন্তা ভাবনা করবে? বাবা বললেন, আমার মেয়েটির কোনো দোষ নেই রে মা, সব শয়তান করাচ্ছে। তাকে শয়তানের হাত থেকে বাঁচাতে হবে। প্রথম যে কাজটা করতে হবে, তার কাছে যেন শয়তান যেতে না পারে তার ব্যবস্থা করা। তাকে পাক পবিত্র থাকতে হবে। নাপাক শরীর শয়তানের পছন্দ। তার গায়ে সুগন্ধি থাকতে হবে। সে আতর মাখবে বলে মনে হয় না, তাকে সেন্ট মাখতে হবে। তাকে। আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, বাবা তুমি মনে হয় মূল বিষয়টা ধরতে পারছো না। ইথেন বলেছে তার পেটে বাচ্চা, এটার কি করবে? বাবা বললেন, আমার কি করা উচিত? আমি বললাম, আমি তো বুঝতে পারছি না বাবা, বিষয়টা আমার জন্য জটিল। বাবা বললেন, যে ছেলের কারণে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইথেনের বিবাহ দিয়ে দেবো ইনশাল্লাহ। যে ছেলের কারণে ঘটনা ঘটেছে তার নাম ঠিকানা এনে দে, আমি তাকে রাজি করাবো, প্রয়োজনে তার পায়ে ধরব। আমি বললাম, যে ছেলে এই কাণ্ড ঘটিয়েছে সে তো খারাপ ছেলে, তুমি তার সঙ্গে ইথেনের বিয়ে দেবে? হ্যাঁ দেব, এতে ইথেনের সম্মান রক্ষা হবে। সম্মান অনেক বড় জিনিস রে মা, তুই ছেলেটার নাম ঠিকানা এনে দে। আর শোন মা, আজ রাতে আমি কিছু খাবো না, উপোস দেব। সারা রাত উপোস নিয়ে আল্লাহ পাকের নাম জিকির করব। বাবা মোমবাতি নিভিয়ে ঘর অন্ধকার করে দিলেন। আমি গেলাম ইথেনের কাছে। ইথেন খুবই স্বাভাবিক। কিটক্যাট চকলেটের একটা প্যাকেট তার হাতে। সে খাটে বসে পা দোলাচ্ছে। আমি ঘরে ঢুকতে এসে বলল, আজ রাতে এইচবিওতে ভালো মুভি আছে আপা, দেখবি? সাইলেন্স অফ দ্য ল্যাম্পস। আমি বললাম, মুভি দেখব না, তোর সঙ্গে কথা আছে। মুভি দেখার ফাঁকে ফাঁকে কথা বলবো, যখন অ্যাড হবে তখন কথা বলবো। আপা চকলেট খাবি? আমি বললাম, বাবা ছেলেটার নাম ঠিকানা চাচ্ছে। কোন ছেলেটার? যে ছেলেটার সঙ্গে কাণ্ড ঘটিয়েছিস। কি কাণ্ড ঘটিয়েছি? আমার সঙ্গে ফাজলামি করিস না, তুই জানিস তুই কি ঘটিয়েছিস। ইথেন হেসে ফেলল। হাসতে হাসতে সে বিছানায় গড়িয়ে পড়ে এমন অবস্থা। আমি বললাম, হাসছিস কেন? ইথেন বলল, তোকে বোকা বানিয়ে খুব মজা পেয়েছি, এই জন্য হাসছি। মন দিয়ে শোন, আমার কিছুই হয়নি, কারোর সঙ্গে কিছু ঘটায়নি। আমার ভয়ঙ্কর কথা শুনে তুই কি করিস, বাবার কি রিয়াকশন হয়, এটা দেখার জন্যই আমি গল্প বানিয়েছি। গল্প বানিয়েছিস? ভালো কথা। আমাদের হুজুর তোর কাছে সব শুনে কি বলল? মাথা ঘুরে পড়ে গেল? আমি দীর্ঘশ্বাস ফেললাম। ইথেন বলল, আপা এখন বল, ছবি দেখবি? হ্যাঁ দেখতে পারি। থ্যাংক ইউ।
ভয়ের ছবি একা দেখে মজা নেই। ভয়ের ছবি সবসময় দুজন মিলে দেখতে হয়। হাসির ছবি দেখতে হয় 4-5 জন মিলে। ভয়ের ছবি শুধু দুজন। আমি বললাম, তুই যে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছিস, এটা বাবাকে বলে আসি। যা বলে আয়, আনন্দ সংবাদ শুনে ট্যাবলেট হুজুর কি করে কে জানে। আমি বাবার ঘরে ঢুকলাম, মোমবাতি জ্বালিয়ে বাবার পাশে বসলাম। দেখলাম বাবার মুখ ছাইবর্ণ, কপালে ঘাম। তিনি সামান্য কাঁপছেন, তার ঠোঁট নড়ছে। নিশ্চয়ই কোনো দোয়া দুরুদ পড়ছেন। তিনি ইশারায় আমাকে চুপ করে থাকতে বললেন। তিনি বড় কোনো দোয়ার মাঝখানে আছেন। দোয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি কারোর কথা শুনবেন না। আমি অপেক্ষা করে আছি। একসময় তার দোয়া শেষ হলো। তিনি আমার দিকে ফিরলেন এবং বললেন, মা, ইবলিশের সঙ্গে আমার কথা হয়েছে। ইবলিশ আমাকে বলেছে তোমার মেয়ে বিষয়টা অস্বীকার করবে, ভাব করবে ঠাট্টা, কিন্তু ঘটনা সত্য। ইবলিশের সঙ্গে তোমার কখন কথা হয়েছে? তুমি আমার এখান থেকে চলে যাবার পরই। ইথেন কি তোমাকে এরকম কিছু বলেছে? তার কথা বিশ্বাস করবে না। আমি বললাম, তার কথা বিশ্বাস করব না, ইবলিশ শয়তানের কথা বিশ্বাস করব। বাবা বললেন, এই ক্ষেত্রে করবে। শয়তান সবসময় সত্যের সঙ্গে মিথ্যা মেশায়, এমনভাবে মেশায় যে সত্য মিথ্যা আলাদা করা যায় না। আমি বললাম, মানুষও তো সত্যের সঙ্গে মিথ্যা মেশায়। বাবা বললেন, মানুষের মিশ্রণ ভালো হয় না। মানুষের মিশ্রণ হয় তেল জলের মিশ্রণ। কিছুক্ষণ পরই তেল জল আলাদা হয়ে যায়। আর শয়তানের মিথ্যা হলো দুধ পানির মিশ্রণ, আলাদা করা যায় না। আমি বললাম, 1 ফোঁটা লেবুর রস দিলে দুধ পানি আলাদা হয়ে যায়। বাবা বললেন, সেই লেবুর পানি সবার কাছে থাকে না মা। এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আর তর্ক করব না। তর্ক করার মতো মানসিক অবস্থা আমার না। তুমি এখন যাও, বোনের সঙ্গে তোমার ছবি দেখার কথা। ছবি দেখো। ছবি দেখার কথাও কি ইবলিশ শয়তান তোমাকে বলেছে? হ্যাঁ। কি ছবি দেখব সেটা বলেছে? ছবির নাম? ছবির নাম বলে নাই, শুধু বলেছে ভয়ের ছবি। আমি বাবার সামনে থেকে উঠে গেলাম। বাবা ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিলেন। আমরা রাত 2টা পর্যন্ত ছবি দেখলাম। ছবি শেষ করে খেতে গেলাম। খাবার টেবিলে খাবার সাজিয়ে বাবাকে ডাকতে গেলাম, তিনি যদি মত বদলে খেতে আসেন। বাবার ঘরের দরজা বন্ধ। দরজায় অনেকবার ধাক্কা দেবার পরও তিনি দরজা খুললেন না। ইথেন কিছু খেতে পারছে না, খাবার নাড়াচাড়া করছে। আমি বললাম, কি হলো, খাবি না? ইথেন বলল, বমি বমি আসছে আপা, এখন আমার খাবার গন্ধ নাকে এলেই বমি আসে। আমি তাকিয়ে আছি। ইথেন খাবার টেবিল থেকে উঠে পড়ল, তবে চলে গেল না, চেয়ার ধরে দাঁড়িয়ে রইল। আমি বললাম, আর কিছু বলবি? ইথেন বলল, ছবি শুরু হওয়ার আগে যে ঘটনাকে আমি ঠাট্টা বলেছিলাম তা ঠাট্টা না, ঘটনা সত্যি। আমার পেটে বাচ্চা আছে। ফার্মেসি থেকে প্রেগনেন্সি টেস্টের কিট এনে প্রেগনেন্সি টেস্ট করিয়েছি। টেস্ট পজিটিভ, সুন্দর রিং হয়। আমি কিছুই বলছি না, তাকিয়ে আছি। আমার চোখে ভয় না বিস্ময় কি ছিল তা জানি না, তবে ইথেনের চোখে এই প্রথম দেখলাম হতাশা। ইথেন বলল, আমি জানি তোমরা চাইবে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে, সেটা সম্ভব না। আমি বললাম, সম্ভব না কেন? কেন সম্ভব না সেটা তোমাকে বলবো না, সব কিছুর ব্যাখ্যা করতে পারবো না। এই বলেই ইথেন চলে গেল। হঠাৎ প্রচণ্ড ভয়ে আমি অস্থির হয়ে গেলাম। আমার মনে হলো ভয়াবহ দুঃসময় আমাদের উপর চেপে বসতে যাচ্ছে। শেষ হলো প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।